হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এখান থেকে 4 মার্কের গুরুত্বপূর্ণ সামান্য কটি প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি পড়ে যাও তাহলে অবশ্যই তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো তাহলেই চলো শুরু করি। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন আছে, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করেন? ভূমিকা দেখো, নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের গোলন্দাজ বাহিনীর সহকারী লেফটেন্যান্ট পদে যোগ দিয়ে 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট রূপে প্রতিষ্ঠা করেন। প্রেক্ষাপট কি? নেপোলিয়ন তার সামরিক কৃতিত্ব ও দক্ষতার মাধ্যমে ফ্রান্সের মেজর জেনারেল হন। তিনি ইটালি, অস্ট্রিয়া ও পোপকে পরাজিত করে নিজের জনপ্রিয়তা তুলে ধরেন। এবার ক্ষমতায় প্রতিষ্ঠা দেখো, ফ্রান্সে ফিরে এসে ডাইরেক্টরি শাসনের উচ্ছেদ করেন। তাহলে দেখো প্রথম পয়েন্ট কি বলেছে, ডাইরেক্টরি শাসনের উচ্ছেদ। ফ্রান্সের অভ্যন্তরে ডাইরেক্টরি শাসন দুর্নীতিগ্রস্ত ও অপ্রিয় হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা চালু করেন। এবার 2 নম্বর পয়েন্ট অর্থাৎ খ, কনসুলেট শাসন। কনসুলেট শাসন ব্যবস্থা অনুসারে ফ্রান্সের প্রশাসন ব্যবস্থার 3জন কনসালকে নিয়ে গঠিত এক প্রশাসক মণ্ডলীতে নেপোলিয়ন প্রথম কনসাল হিসাবে নিজের হাতে দেশের শাসনভার গ্রহণ করেন। 3 নম্বর পয়েন্ট, সম্রাট রূপে নেপোলিয়ন। অবশেষে তার বিরুদ্ধে রাজতন্ত্রীদের ষড়যন্ত্রের সুযোগ নিয়ে নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে প্রজাতন্ত্রের মুখোশ সম্পূর্ণভাবে ত্যাগ করে সিনেটের প্রস্তাবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন। উপসংহার কি? এইভাবে ঘটনা পরম্পরার সংমিশ্রণে নেপোলিয়ন ফ্রান্সে ক্ষমতার অলিন্দে প্রবেশ করেন। 2 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? অথবা টিকা লেখো মহাদেশীয় অবরোধ প্রথা। উত্তর দেখো, ফরাসি সম্রাট নেপোলিয়নের অধীনে ইউরোপের সবচেয়ে শক্তিশালী স্থলবাহিনী থাকলেও তার নৌশক্তি ইংল্যান্ডের তুলনায় অনেক দুর্বল ছিল। এবার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে ইংল্যান্ডের বীরত্ব। নৌশক্তির দুর্বলতার জন্য নেপোলিয়ন 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধে ইংল্যান্ডের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন। তখন তিনি উপলব্ধি করেন যে ইউরোপের সকল শক্তি তার কাছে পরাজিত হয়ে মিত্রতা স্থাপনে বাধ্য হলেও একমাত্র ইংল্যান্ড সমুদ্রের রানী নেপোলিয়নের বিরুদ্ধে প্রবল বীরত্ব দেখিয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক অবরোধ। ইংল্যান্ডকে যুদ্ধে পর্যুদস্ত করতে না পেরে বা হারাতে না পেরে নেপোলিয়ন ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তি ভেঙে দেওয়ার চেষ্টা করে। এই উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেন। এবার কি ঘোষণা করেন? নেপোলিয়ন বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, ওয়ার্স ডিক্রি প্রভৃতি এই সমস্ত ডিক্রির মাধ্যমে ঘোষণা করেন যে কোনো ব্রিটিশ জাহাজ ইউরোপের কোনো দেশের বন্দরে ঢুকতে পারবে না এবং কোনো ইউরোপীয় রাষ্ট্র কোনো ব্রিটিশ পণ্য আমদানি করতে পারবে না। নেপোলিয়ন কর্তৃক ঘোষিত এই অবরোধই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা মহাদেশীয় ব্যবস্থা নামে পরিচিত। উপসংহার কি? মহাদেশীয় অবরোধের মাধ্যমে নেপোলিয়ন ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংস করে ফ্রান্সের শিল্প বাণিজ্যের বিকাশ ঘটাতে চেয়েছিলেন, কিন্তু তার এই উদ্যোগ সফল হয়নি। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা। ভূমিকা দেখো, নেপোলিয়নের সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হলো কোড নেপোলিয়ন বা নেপোলিয়ন সংহিতা রচনা। ফরাসি বিপ্লবের চিন্তাধারা ও রোমান আইনের মিশ্রণে তিনি এই আইন সংহিতা চালু করেন। কোড নেপোলিয়ন ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির সমন্বয়ের জন্য নেপোলিয়ন আইনবিদদের নিয়ে একটি পরিষদ গঠন করেন। নেপোলিয়নের নেতৃত্বে আইনবিদদের 4 বছরের অর্থাৎ 1800 থেকে 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 4 বছরের চেষ্টায় যে আইনবিধি রচিত হয়েছিল তাকে কোড নেপোলিয়ন বলা হয়। শ্রেণীবিভাগ কি? এই আইন সংহিতায় 2287, মনে রাখবে তোমরা, এখানে শর্ট কোশ্চেন আসতে পারে যে এই আইন সংহিতায়
2287টি, মতান্তরে 2281টি, অর্থাৎ কেউ কেউ বলে থাকেন যে 87 না 81টি, ঠিক আছে, ধারা ছিল এবং 3টি অংশে বিভক্ত ছিল এই আইন সংহিতা, যথা দেওয়ানি কোড, ফৌজদারি কোড এবং বাণিজ্যিক কোড। আইন সংহিতার বৈশিষ্ট্য কী ছিল? আইন সংহিতার বৈশিষ্ট্যগুলি হলো আইনের চোখে সকলের সমতা, অর্থাৎ সকলেই সমান, ধর্মীয় সহিষ্ণুতা, যোগ্যতার নিরিখে সরকারি চাকুরিতে নিয়োগ, পৈতৃক সম্পত্তিতে সকল সন্তানদের সমান অধিকার, বিপ্লবী ভূমি ব্যবস্থার স্বীকৃতি, সামন্ততান্ত্রিক বৈষম্যের অবলুপ্তি এবং 7 নম্বর ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি ইত্যাদি, আরও অনেক আছে। হ্যাঁ, নেক্সট পরের পয়েন্ট দেখো, আইন সংহিতার ত্রুটি। কোড নেপোলিয়নে বেশ কিছু ত্রুটি ছিল, কারণ এই আইন সংহিতায় নারী সমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি। 2 নম্বর পয়েন্ট, নারীদের পুরুষের অধীনে রাখার ব্যবস্থা করা হয়। 3 নম্বর পয়েন্ট, পারিবারিক সম্পত্তির ওপর থেকে নারীদের অধিকারের অবসান ঘটানো হয়। এবং 4 নম্বর পয়েন্ট, এই আইন সংহিতায় শ্রমিক অধিকারের কথা বলা হয়নি। গুরুত্ব কি? নানা ত্রুটি সত্ত্বেও কোড নেপোলিয়নের গুরুত্ব অস্বীকার করা যায় না, কারণ 1 নম্বর, কোড নেপোলিয়নের মাধ্যমে আইনের শাসন ও সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর, কোড নেপোলিয়ন ফ্রান্সের সীমা ছাড়িয়ে ইউরোপের স্বীকৃতি পায়। তাই ঐতিহাসিক জর্জ লেফেভার এই আইন সংহিতার প্রশংসা করে বলেছেন, দ্য সিভিল কোড বিকেম দ্য বাইবেল অব দ্য সোসাইটি। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো নেপোলিয়নের স্পেনীয় ক্ষত। নেপোলিয়নের পতনের অন্যতম প্রধান কারণ ছিল স্পেনীয় ক্ষত। স্পেনীয় ক্ষত বলতে বোঝায় নেপোলিয়নের স্পেন আক্রমণের পর স্পেনীয়দের রুখে দাঁড়ানো এবং তাকে পিছু হটতে বাধ্য করা, যা নেপোলিয়নের জীবনে ক্ষতের মতো ছিল। প্রথম পয়েন্ট দেখো, স্পেন আক্রমণ। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার জন্য নেপোলিয়ন পর্তুগাল জয় করেন, তারপরে স্পেন আক্রমণ ও দখল করেন। তিনি স্পেনের বুর্ববংশীয় রাজা চতুর্থ চার্লসকে সরিয়ে নিজের ভাই জোসেফকে সিংহাসনে বসান। পরের পয়েন্ট, স্পেনীয়দের প্রতিরোধ। স্পেনের জনগণ নেপোলিয়নের আচরণে ক্ষুব্ধ হয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। স্পেনীয়রা নিজেদের বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ফরাসি বাহিনীর বিরুদ্ধে মরণপণ সংগ্রাম শুরু করেন। ইংল্যান্ড ও পর্তুগাল এই যুদ্ধে যোগ দেয়। একে উপদ্বীপের যুদ্ধ বলা হয়। এখান থেকে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝায়, তখন কিন্তু তোমাদেরকে এটা লিখতে হবে। পরের পয়েন্ট দেখো, নেপোলিয়নের পরাজয়। ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলির হাতে নেপোলিয়নের ফরাসি বাহিনী 1813 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে পরাজিত হয়। নেপোলিয়ন স্পেন ত্যাগ করতে বাধ্য হন। এরপর নেপোলিয়ন আক্ষেপ করে বলেছিলেন, স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ। এবার আসবো আমরা 5 নম্বর প্রশ্ন, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো, অথবা নেপোলিয়ন কিভাবে শত দিবসের রাজত্ব করেন। চতুর্থ শক্তিজোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসনে যেতে বাধ্য হন। এরপরে পয়েন্ট দেখো, শত দিবসের রাজত্ব। নেপোলিয়ন নির্বাসনে থেকেও মানসিকভাবে ভেঙে না পড়ে হারানো ক্ষমতা ফিরিয়ে পাওয়ার সুযোগ খুঁজতে থাকেন। প্রথম পয়েন্ট, ইউরোপের পরিস্থিতি। নেপোলিয়ন নির্বাসনকালে ইউরোপের ঘটনাবলীর দিকে তীক্ষ্ণ নজর রাখেন। এই সময় ফরাসি রাজা অষ্টাদশ লুই জনগণের কাছে শীঘ্রই অপ্রিয় হয়ে ওঠেন এবং ভিয়েনা সম্মেলনে বিজয়ী শক্তিবর্গের মধ্যে মতবিরোধ দেখা দেয়। 2 নম্বর পয়েন্ট, ফ্রান্সে প্রত্যাবর্তন। ফ্রান্স ও ফ্রান্সের বাইরে জটিলতার পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন ত্যাগ করে গোপনে ফ্রান্সে ফিরে আসেন। তিনি 1050 জন সৈন্য নিয়ে 1815 খ্রিস্টাব্দের 1 মার্চ ফ্রান্সের কান শহরে হাজির হয়ে রাজধানী প্যারিসের দিকে যাত্রা শুরু করেন। নাম্বার গ, জনতার অভ্যর্থনা। প্যারিসে যাত্রাকালে ফ্রান্সের সাধারণ মানুষ নেপোলিয়নকে বিপুল অভ্যর্থনা জানায় এবং বহু সেনা তার পক্ষে যোগ দেয়। তিনি গ্লেনের নগরে পৌঁছে জানান যে কৃষকদের স্বার্থ রক্ষা, দেশে শান্তি প্রতিষ্ঠা এবং বিদেশের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করাই তার ফ্রান্সে ফিরে আসার প্রধান কারণ। 4 নম্বর পয়েন্ট, সম্রাট হিসেবে ঘোষণা। নেপোলিয়ন লিও নগরীতে পৌঁছে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করলে অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এই সময় তিনি প্যারিসে এসে
20 মার্চ থেকে 29শে জুন, তারিখটা মনে রাখবে যে 20 মার্চ থেকে 29শে জুন, 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29শে জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা ইতিহাসে শত দিবসের রাজত্ব নামে পরিচিত। উপসংহার কি? নেপোলিয়ন শেষ পর্বে শত দিবস রাজত্ব করলেও শক্তিশালী সরকার গঠন করতে পারেননি। তার ক্ষমতা লাভের খবর পেয়ে বিরোধী মিত্রশক্তি আবার ঐক্যবদ্ধভাবে তাকে আক্রমণ করে। শেষ পর্যন্ত 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়ে তিনি সেন্ট হেলেনা দ্বীপে চিরনির্বাসিত হন। এবং শেষ প্রশ্ন, নেপোলিয়ন কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন? উত্তর দেখো, নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে এক অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেন। মহাদেশীয় অবরোধ ঘোষণার উদ্দেশ্য কি? 1 নম্বর দেখো, শিল্প বাণিজ্য ধ্বংস। নেপোলিয়ন আশা করেন যে ইউরোপের দেশগুলিতে ইংল্যান্ডের পণ্য আমদানি বন্ধ করতে পারলে ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংস হবে। 2 নম্বর পয়েন্ট, আর্থিক দুর্দশা। অবরোধের মাধ্যমে ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংস করতে পারলে ইংল্যান্ডের কলকারখানাগুলি বন্ধ হয়ে লক্ষ লক্ষ শ্রমিক ও নৌকর্মী বেকার হয়ে পড়বে, ফলে ইংল্যান্ডের অর্থনীতি ভেঙে পড়বে। গ নম্বর, ফ্রান্সের শিল্পায়ন। ইউরোপের দেশগুলিতে ব্রিটিশ পণ্যের আমদানি বন্ধ করতে পারলেই সেখানে পণ্য সামগ্রীর যে শূন্যতার সৃষ্টি হবে তা ফরাসি পণ্যের দ্বারা পূরণ করা সম্ভব হবে, ফলে ফ্রান্সে দ্রুত ও ব্যাপক শিল্পায়ন ঘটবে এবং তার ফলে ফ্রান্সের অর্থনীতি মজবুত বা চাঙ্গা হবে। নাম্বার ঘ, মর্যাদা বৃদ্ধি। ঐতিহাসিক কোবান মনে করেন যে ফ্রান্সে ব্যাপক শিল্পায়ন ঘটিয়ে বিশ্ববাজারে ফরাসি পণ্য পৌঁছে দিয়ে নেপোলিয়ন ফ্রান্সের মর্যাদা বৃদ্ধির স্বপ্ন দেখেছিলেন। উপসংহার কি? ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংসের মাধ্যমে তার অর্থনৈতিক শক্তি ভেঙে দেওয়ার উদ্দেশ্যে নেপোলিয়ন এই ব্যবস্থা গ্রহণ করেন। এই ব্যবস্থা জোরপূর্বক কার্যকর করতে গিয়ে তিনি ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত এই অবরোধ ব্যবস্থা ব্যর্থতায় পর্যবসিত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।